ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের তরঙ্গ কাকে বলে, ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব তার পরবর্তী অংশ, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র কী, উপকেন্দ্র কী, কীভাবে সৃষ্টি হয়, এর বৈশিষ্ট্য কী, এবং সেই সঙ্গে আলোচনা করব ভূমিকম্প তরঙ্গের শ্রেণীবিভাগ। তো চলো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এই ডায়াগ্রামে আমরা মনে করছি এটা ভূপৃষ্ঠের উপরের অংশ, এটা ভূ অভ্যন্তরভাগ। এবং আমরা আগের দিনই আলোচনা করেছিলাম যে পৃথিবীর অভ্যন্তরভাগে বিভিন্ন কারণে যদি শিলার উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই শিলার মধ্যে পীড়ন বা শক্তির সঞ্চয় ঘটে। এক সময় চাপের পরিমাণ অত্যাধিক বেশি হয়ে যাওয়ার কারণে শক্তির আকস্মিক মুক্তি ঘটে তরঙ্গের মাধ্যমে, এবং তার ফলেই ভূত্বক কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তাকে আমরা বলেছিলাম ভূমিকম্প। সেটা বিস্তারিত আমি গত ভিডিওয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আমি মনে করছি, দেখো এটা ভূ অভ্যন্তরভাগ। এইখানে এটা একটা প্লেট বা পাত, এটা একটা পাত, এবং দুটি পাত পরস্পরের অভিমুখে চালিত হচ্ছে। এটা একটি মাধ্যম। কোনো একটি শিলার মধ্যে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে আরও অনেকভাবে চাপ প্রয়োগ হতে পারে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যখন ভূমিকম্প সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমি আপাতত মনে করলাম এটা দুটো প্লেট পরস্পরের অভিমুখে চালিত হচ্ছে, এবং তার ফলে এই জায়গায় কোনো একটি শিলার মধ্যে পীড়নের সৃষ্টি হচ্ছিল, এবং হঠাৎ করে সেই শিলাটা ফেটে যাওয়ার ফলে, গত ক্লাসে আমি যেমন দেখিয়েছিলাম, যাওয়ার ফলে এখান থেকে ভূমিকম্পের তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এবং সেই তরঙ্গ ভূপৃষ্ঠের উপর দিকে উঠে আসে। তোমরা একটা কথা মনে রাখবে, যেহেতু মানুষ সহ প্রাণী জগৎ ভূত্বকের উপরে বসবাস করে, তাই তাদের উপর যতক্ষণ না কোনো ভূমিকম্পের প্রভাব পড়ছে সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ততটা গুরুত্বপূর্ণ নয়। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি। মনে করো কোনো একটি ছোট ভূমিকম্প আজকে মাঝে কোনো সমুদ্র বা আমাজন জঙ্গলে ঘটলো, কিন্তু তার প্রভাবে মানুষের জীবন প্রভাবিত হলো না, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ হবে না। সেটা তখনই গুরুত্বপূর্ণ হবে যখন সেটা মানুষের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলবে। তাহলে আমি মনে করলাম এখানে ভূ অভ্যন্তরে ওইভাবে একটি ভূমিকম্প তরঙ্গের সৃষ্টি হলো, তরঙ্গ আস্তে আস্তে ভূত্বকের উপরে চলে এলো, এবং ভূত্বকের উপরে বসবাস করে মানুষ সহ বিভিন্ন প্রাণী জগৎ। তখন এই জায়গা ভূমিকম্প হলো, এবং মানুষ বা অন্যান্য প্রাণী বা তাদের যে জীবন সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হলো। এর ফলেই কিন্তু এখানে ভূমিকম্প সৃষ্টি হলো, এবং তা পরবর্তী সময় সেই ভূমিকম্প বিভিন্নভাবে পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করবে। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে, এখানে একটা জায়গা থেকে দেখো ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হলো, আর সেই তরঙ্গটা পৃথিবীর উপরে উঠে এসে প্রভাব বিস্তার করলো। তাহলে এটা হচ্ছে মূল দুটো পয়েন্ট। তাহলে এখানে কোথায় ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়েছে? দেখো, যে জায়গায় ওই আগের দিনই বলেছিলাম যে অতিরিক্ত শক্তি সঞ্চয়ের ফলে পীড়ন সৃষ্টি হয়, এবং শিলা ফাটলের মাধ্যমে হঠাৎ করে শক্তির মুক্তি ঘটে। কার মাধ্যমে? তরঙ্গের মাধ্যমে। সেই জায়গা থেকে এই তরঙ্গের সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে সি, আমি যে অংশটা পয়েন্ট করেছি, সি মানে সেন্টার, অর্থাৎ এই জায়গা থেকে ভূমিকম্প তরঙ্গের সৃষ্টি হলো, তাই এর নাম হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। অর্থাৎ যেখান থেকে ভূমিকম্প তরঙ্গের প্রথম উৎপত্তি ঘটছে তাকে আমরা বলবো ভূমিকম্পের কেন্দ্র। এটা কিন্তু ভূ অভ্যন্তরেই হয়ে থাকে, অর্থাৎ ভূত্বকের নিচে এই ধরনের ঘটনা ঘটে থাকে। তাই আমরা বলতে পারি ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরেই অবস্থান করে। এবার প্রশ্ন হচ্ছে, কতটা অভ্যন্তরে অবস্থান করে? এটা সাধারণত ভূ অভ্যন্তরে 16 কিলোমিটার গভীরে অবস্থান করে, কিন্তু সবসময় যে 16 কিলোমিটার গভীরেই থাকবে এমন কোনো কথা নেই। দেখা গেছে কোনো যে ভূমিকম্পের কেন্দ্র সেটা 700 কিলোমিটার পর্যন্ত ভূ অভ্যন্তরের ভেতরে অবস্থান করেছে। অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি যে ভূমিকম্পের কেন্দ্র 16 থেকে 700 কিলোমিটার পর্যন্ত ভূ অভ্যন্তরে অবস্থান করতে পারে। তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অবস্থান করে থাকে 16 কিলোমিটার গভীরে। আর এর আরেকটি বৈশিষ্ট্য তোমরা বলতে পারো যে এখান থেকে যে ভূমিকম্পের তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গগুলো পরবর্তী সময় এসে উপকেন্দ্রে পৌঁছায় এবং মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, বা বিভিন্ন প্রাণী যে জগৎ তাদের জীবনে প্রভাব বিস্তার করে থাকে। আর এই ভূমিকম্পর কেন্দ্রগুলো কিন্তু প্রায় সবাই চুইতি রেখা বরাবর অবস্থান করে। কেন করে? এটা একটা ভালো প্রশ্ন, এবং এই সম্পর্কে আলাদা একটা ক্লাস নেওয়ার প্রয়োজন আছে, তাই আমি আজকে সে সম্পর্কে আলোচনা করছি না।
তোমরা শুধু এইটুকু মনে রাখবে, সেটা কিন্তু চুইতি রেখা বরাবর অবস্থান করে থাকে। তাহলে এর ভূমিকম্পের কেন্দ্র আমরা কাকে বলবো? যে ভূ অভ্যন্তরে যে জায়গা থেকে ভূমিকম্পের তরঙ্গের প্রথম উৎপত্তি ঘটছে তাকেই আমরা বলবো ভূমিকম্পের কেন্দ্র। অবস্থান কোথায় হবে? অবস্থান হবে ভূ অভ্যন্তরে, আমি আগেই বললাম। সাধারণত 16 থেকে 700 কিলোমিটারের মধ্যে অবস্থান করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অবস্থান করে থাকে 16 কিলোমিটার গভীরে। তারপরে যদি বলি, এর আরেকটি বৈশিষ্ট্য তোমরা এখানেই বলে নিতে পারো যে কেন্দ্র থেকেই সাধারণত বিভিন্ন ভূমিকম্পের তরঙ্গ সৃষ্টি হয় এবং সেগুলো পরবর্তী সময়ে ভূপৃষ্ঠে এসে বিভিন্ন প্রাণী জগতের জীবনে প্রভাব বিস্তার করে। আর অবশ্যই এটা চুইজি রেখা বরাবর অবস্থান করে থাকে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে সেটা বোঝা গেল। এবার আমরা পড়ব উপকেন্দ্র। আমি প্রথমেই বলেছিলাম যে ভূমিকম্প যদি কোনো গভীর সমুদ্রে বা কোনো ঘন জঙ্গলের মধ্যে ঘটে এবং মানুষের জীবনে কোনো প্রভাব বিস্তার না করে, তাহলে সেটা কিন্তু আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বা সেই সম্পর্কে আমরা জানতেই পারবো না মানুষের জীবনে প্রভাব বিস্তার না করলে। ভূমিকম্প তো ঘটে গেল, দেখো যেখান থেকে ভূমিকম্পের তরঙ্গের উৎপত্তি ঘটছে কেন্দ্রে, ভূ অভ্যন্তরে, সেখানে কোনো মানুষ থাকে না, তাই এটা আমাদের কাছে কখন ঘটছে না ঘটছে ততটা গুরুত্বপূর্ণ নয়। মানুষ কোথায় বসবাস করে বা বিভিন্ন প্রাণী জগৎ কোথায় বসবাস করে? ভূত্বকের উপরে। এইবার যদি তরঙ্গটা কোনোভাবে ভূত্বক পর্যন্ত চলে আসে বা ভূপৃষ্ঠ পর্যন্ত চলে আসে এবং আসার ফলে এই ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায় এবং মানুষের জীবনসহ অন্যান্য প্রাণী জীবনে পরিবর্তন ঘটায়, তাহলেই কিন্তু সেটা আলোচনার মূল বিষয় হিসেবে উঠে আসে। তাহলে কেন্দ্রে কি ঘটলো না ঘটলো সেটা ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ হবে না যতক্ষণ না সেটা মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করছে। এবার মানুষ কোথায় থাকে? মানুষ থাকে ভূপৃষ্ঠে। এবার মনে করো এই জায়গায় ভূমিকম্প তরঙ্গের উৎপত্তি ঘটলো, তরঙ্গটা আস্তে আস্তে এখান থেকে উঠে ভূপৃষ্ঠে এলো এবং ভূপৃষ্ঠে ভূমিকম্প ঘটালো। তাহলে ভূমিকম্পের কেন্দ্র থেকে তরঙ্গ প্রথম ভূপৃষ্ঠে যে জায়গায় এসে পৌঁছবে, কোথায় পৌঁছবে? সব থেকে কম দূরত্ব যে জায়গাটা, তো এটা বলা হয় যে কেন্দ্রের সোজাসুজি ঠিক ভূপৃষ্ঠের উপর অবস্থিত যে বিন্দু। আমি একটু ভালোভাবে দেখাই, দেখো এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্র সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দু কোনটা? এটা। অর্থাৎ এটা দেখো কেন্দ্রের সঙ্গে প্রায় 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্রের সঙ্গে ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত যে বিন্দু বা কেন্দ্রের সঙ্গে প্রায় সমকোণে অবস্থান করে, যেখানে ভূমিকম্প তরঙ্গ প্রথম এসে পৌঁছায়, তাকে এক কথায় বলা হয় এপিসেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে সেটা আমরা পড়েছি, উপকেন্দ্র কাকে বলে সেটাও বললাম। আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত যে বিন্দুতে ভূমিকম্পের তরঙ্গ প্রথম এসে পৌঁছায়, যেটা কেন্দ্রের সঙ্গে প্রায় সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। আর একটি কথা মনে রাখবে, এটি কিন্তু ভূমিকম্পের কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যেমন থাকে এবং ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব সব থেকে কম হয়ে থাকে। তাহলে উপকেন্দ্র কাকে বলে সেটা আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো, তাহলে উপকেন্দ্রের বৈশিষ্ট্য কী? কেন্দ্রের বৈশিষ্ট্য তো জেনেছি, তাহলে উপকেন্দ্রের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেহেতু মানুষ সহ অন্যান্য প্রাণী জগৎ বসবাস করে, তাহলে উপকেন্দ্রে প্রথম যেহেতু ভূমিকম্প এসে পৌঁছবে, উপকেন্দ্রে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি হয়। এবার মনে করো যে কেন্দ্রেও ক্ষয়ক্ষতি হলো, কিন্তু সেটা তো আমার বা তোমার জীবনে কোনো প্রভাব ফেলবে না, তাহলে সেই জন্য সেটা আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ নয়। আমাদের উপর প্রভাব ফেলবে কোথায়? যদি উপকেন্দ্র, যেহেতু আমরা যেখানে বসবাস করি সেখানে যে ভূমিকম্প হবে সেটা প্রভাব ফেলবে। তাই উপকেন্দ্রে কি ঘটছে না ঘটছে সেটা আমার বা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হয় কেন্দ্র থেকে উপকেন্দ্রে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি হয়ে থাকে। দ্বিতীয়ত, যেহেতু কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কম, সব থেকে কম, তাহলে এখানে ভূমিকম্পের তরঙ্গের আঘাত সব থেকে বেশি হবে। এরপর উপকেন্দ্র থেকে চারপাশে ছড়িয়ে পড়তে থাকবে, ফলে উপকেন্দ্র থেকে তুমি যত দূরে যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তত কমতে থাকবে। এই জন্য বলা হয় যে উপকেন্দ্র থেকে ভূমিকম্পের তীব্রতা যত দূরে যাওয়া যায় তত কমতে থাকে। তাহলে এগুলো হচ্ছে উপকেন্দ্রের বৈশিষ্ট্য। আশা করছি এবার বুঝতে পেরেছো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, উপকেন্দ্র কাকে বলে, এবং কেন উপকেন্দ্রের ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি ধরা হয়ে থাকে। এবার যদি বলি তাহলে ভূমিকম্পের কেন্দ্র হোক, উপকেন্দ্র হোক বা ভূমিকম্প যেটা হোক, সব কিছুর জন্য দায়ী কিন্তু এই ভূমিকম্প তরঙ্গ।
তো এবার আমরা পড়ব সেই ভূমিকম্পের তরঙ্গ শ্রেণী বিভাগ। তরঙ্গ কাকে বলে সেটা আমরা গতদিনই পড়ে এসেছি। আমি মনে করলাম এটা কোনো একটি ছবি, এই জায়গাটা আমি মনে করছি ভূমিকম্পের কেন্দ্র। আগের ছবিতে তোমরা দেখেছো এটা ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে প্রথমে ভূমিকম্পের সৃষ্টি হবে। সেই ভূমিকম্প সৃষ্টি হলে একটি তরঙ্গ প্রথম উপকেন্দ্রে এসে পৌঁছবে। তরঙ্গটা কী করে এসে পৌঁছায় সেটা আমি আগের ছবিতে দেখিয়েছি। দেখো এভাবে ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় তরঙ্গের আকারে। প্রথম দিনে আমি ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছিলাম। এইবার এই তরঙ্গ অনেক প্রকার হতে পারে, তবে সাধারণত তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করব। তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা শীট করে রেখেছি, দেখো আমি সেটা তোমাদেরকে একবার বড় করে দেখিয়ে দিই। আমরা ভূমিকম্পের তরঙ্গকে এখানে সাধারণত দেখো দুভাগে ভাগ করেছি। এটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ, এই তরঙ্গকে প্রথমে দেহ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ দুই ভাগে ভাগ করেছি। এর মধ্যে দেহ তরঙ্গ আবার দুভাগে ভাগ করেছি, একটি পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, একটি এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, আর একটি এল তরঙ্গ। এল তরঙ্গের আবার দুটি ভাগ রয়েছে, একটি লব তরঙ্গ, একটি র্যালে তরঙ্গ। সেটা যখন বিস্তারিত আমি পড়াবো সে সম্পর্কেও আরও ব্যাখ্যা করব। তাহলে প্রথমেই আমরা তো ভূমিকম্পের তরঙ্গ দুভাগে ভাগ করলাম, দেহ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। দেহ তরঙ্গ কী, পৃষ্ঠ তরঙ্গ কী, এ সম্পর্কে পরীক্ষায় খুব কম আসে। তবে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে এটা কি, আমাকে নিচে কমেন্ট করে জানিও। এই দেহ তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ নিয়ে আমি বিস্তারিত একটি আলাদা ক্লাস করে দেব। তো আপাতত মনে রাখো দেহ তরঙ্গ হচ্ছে দুই প্রকার, পি তরঙ্গ, এস তরঙ্গ। এটা সাধারণত যেখান থেকে সৃষ্টি হয় বিভিন্ন মাধ্যম দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, তার নাম হচ্ছে দেহ তরঙ্গ বা বডি ওয়েভস, বিভিন্ন মাধ্যমের দিয়ে আসে। আর পৃষ্ঠ তরঙ্গ এটা সাধারণত পৃথিবীর পরিধি বরাবর পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছায়, তার নাম হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। পৃথিবীর পরিধি বা পৃষ্ঠ বরাবর আসে, তাই নাম হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। আবারও বলছি, যদি এ সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমরা তরঙ্গের শ্রেণীবিভাগ পেয়ে গেলাম। এবার তরঙ্গ সম্পর্কে বিস্তারিত একটু জানা যাক। তো তরঙ্গ সম্পর্কে বিস্তারিত জানব। তো আগের ছবিটাই আমরা এটা দেখলাম, এবার পরের ছবিটা দেখো। তাহলে এই অংশটা আমরা আগের ছবিতে দেখেছি, এটা পৃথিবীর কেন্দ্র, এটা উপকেন্দ্র। এবার কেন্দ্র থেকে যে বিভিন্ন ভূমিকম্প তরঙ্গ সেটা উপকেন্দ্রে এসে পৌঁছায়। এখানে আলোচনা করব সেটা হচ্ছে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ কাকে বলে। দেখো এটা যদি ভূমিকম্পের কেন্দ্র হয়, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। মনে করো এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, এটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্রে একটি তরঙ্গে এসে প্রথম পৌঁছায়। যে তরঙ্গটা কেন্দ্র থেকে উপকেন্দ্রে এসে প্রথম পৌঁছায় তারই নাম প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। তিনটে তরঙ্গের মধ্যে একটা প্রথম এসে পৌঁছায়। এবার ব্যাপার কেন, কারণ তার গতিবেগ বেশি, যার গতিবেগ বেশি সে প্রথম এসে পৌঁছবে। তাহলে প্রাইমারি ওয়েভ কাকে বলবো, ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে যে তরঙ্গ প্রথম এসে পৌঁছায় তাকেই বলা হয় ভূমিকম্পের পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। তাহলে এটা প্রাথমিক তরঙ্গ কাকে বলে সেটা জানা গেল। এবার আমরা যেটা জানবো যে এই প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্য কী কী রয়েছে। দেখো প্রাথমিক তরঙ্গ প্রথমেই বললাম যে গতিবেগ সব থেকে বেশি থাকে। এইবার প্রাথমিক তরঙ্গ গতিবেগ বলার আগে আমি এখানে আরেকটি বিষয়ে তোমাদেরকে বলে নিই। দেখো প্রাথমিক তরঙ্গ হচ্ছে এমন একটি তরঙ্গ যে তিনটি মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। তোমরা পৃথিবীর অভ্যন্তরের শ্রেণীবিভাগ পড়েছিলে, পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বলে দেখেছিলে। দেখো এটা কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, আর এটা রয়েছে ভূত্বক। তাহলে ভূত্বক মূলত জলভাগ স্থলভাগ দ্বারা গঠিত, সেটা কঠিন স্থলভাগ, কঠিন শিলা। অন্যদিকে কেন্দ্রমণ্ডল যে অংশটা রয়েছে তার কিছুটা অংশ রয়েছে স্থিতিস্থাপক অবস্থায়, অর্থাৎ যে কোনো মুহূর্তে চাপের বা তাপের বৈষম্য ঘটলেই কিন্তু সে তরলে পরিণত হচ্ছে। আর গুরুমণ্ডলের নিচের অংশটা কঠিন হলেও উপরে একটি স্তর রয়েছে, দেখো এ দিয়ে আমি এখানে মার্ক করে দিয়েছি, এটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। তো অ্যাস্থেনোস্ফিয়ার আমরা জানি অর্ধ তরল, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর থেকে যদি ভূপৃষ্ঠ পর্যন্ত আমরা ভাগ করি তাহলে দেখব কোথাও রয়েছে কঠিন, কোথাও তরল, কোথাও অর্ধতরল ইত্যাদি পদার্থ রয়েছে। তো পি তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এই পৃথিবীর এই তিনটি মাধ্যম, অর্থাৎ কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং বায়বীয় বা গ্যাসীয় মাধ্যম, তিনটি মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু চলাচল করতে পারে। তাহলে বুঝতে পারছো, এটা যদি আমরা বলি পি তরঙ্গ এখান থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে পি তরঙ্গ এই তিনটি মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে পি তরঙ্গের গতিবেগ সবথেকে বেশি, প্রথমেই বললাম, হলেও এক একটি মাধ্যমে কিন্তু এর গতিবেগ এক এক রকম হয়। অর্থাৎ কেন্দ্রমণ্ডলের গতিবেগ আলাদা হবে, গুরুমণ্ডলে আলাদা হবে এবং ভূত্বকে আলাদা হবে।
তো আমি গড় গতিবেগ বলে দিচ্ছি, যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে সেটাও জানিও, আমি সেটা বলে দেবো। তো গড় গতিবেগ হচ্ছে 6 থেকে 6.5 কিমি পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 6 থেকে 6.5 কিমি গতিবেগে পি তরঙ্গ এই কেন্দ্র থেকে উপকেন্দ্রে এসে পৌঁছায়। এবং এটাই হচ্ছে যতগুলো ভূমিকম্প তরঙ্গ রয়েছে তার মধ্যে সব থেকে দ্রুতগতি তরঙ্গ। অর্থাৎ আজকে যদি তোমার এখানে ভূমিকম্প হয় তাহলে বুঝবে সেই ভূমিকম্পর প্রথম যে ধাক্কাটা এসে লাগবে সেটা ওই পি তরঙ্গের প্রভাবেই হয়ে থাকবে। যাই হোক, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। তাহলে দুটো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। পি তরঙ্গ 3টি মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। দ্বিতীয় বৈশিষ্ট্যের গতিবেগ এক একটি স্তরে পৃথিবীর অভ্যন্তরভাগের এক এক রকম হয়। আর গড় গতিবেগ 6.5 কিমি পার সেকেন্ড। এর আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এটা হচ্ছে শব্দ তরঙ্গের অনুরূপ। আর এর যতগুলো বৈশিষ্ট্য রয়েছে আমার মনে হয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, দেখো আমি এটা মনে করলাম একটি তরঙ্গ যেটি কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে আসছে। আসার সময় এই অংশে রয়েছে বিভিন্ন শিলা, এখানে শিলাগুলো দেখতে পাচ্ছি। যদি কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে আসে, আসার সময় এই শিলাগুলো এই তরঙ্গের সমান্তরালে, অর্থাৎ এটা শিলা সমান্তরালে সংকুচিত এবং প্রসারিত হয়। অর্থাৎ পি তরঙ্গ যে মাধ্যমের মধ্যে দিয়ে আসবে সেই মাধ্যমে যে পদার্থগুলো বা কণাগুলো এই পি তরঙ্গের সমান্তরালে, কিন্তু দেখো এটা সমান্তরালে, এটা যদি আমি মনে করি পি তরঙ্গ, তাহলে এই পি তরঙ্গের সমান্তরালে সংকুচিত আর প্রসারিত হয়। যখন এস তরঙ্গ পড়ব তখন দেখব এস তরঙ্গ কিন্তু সমান্তরালে হয় না। এস তরঙ্গ দেখব এস তরঙ্গের সঙ্গে যে পদার্থ কণাগুলো সেটা 90 ডিগ্রি কোণে বা সমকোণে ওঠানামা করে। আর পি তরঙ্গের সঙ্গে যে পদার্থের কণাগুলি সেটা কিন্তু পি তরঙ্গের সমান্তরালে সংকুচিত এবং প্রসারিত হতে থাকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে পি তরঙ্গ যে মাধ্যমের মধ্যে দিয়ে যাক সেই মাধ্যমের যে কণাগুলি পি তরঙ্গের সঙ্গে সমান্তরালে সংকুচিত এবং প্রসারিত হয়। তাহলে আশা করছি এই বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছো। এটা বোঝানোর জন্য আমি এখানে তোমাদেরকে আর একটা ডায়াগ্রামের সাহায্য নিচ্ছি। দেখো এটা মনে করলাম আমি পি তরঙ্গ, এই অংশ এটা যে পি তরঙ্গ প্রবাহিত হচ্ছে আমি মনে করলাম দেখো এটা পি তরঙ্গ। যদি প্রবাহিত হয় তাহলে এর সমান্তরালে দেখো এই যে পদার্থ কণাগুলো একবার সংকুচিত হচ্ছে আবার এখানে প্রসারিত হচ্ছে। তোমাদের সুবিধার জন্য আমি এটা কালার চেঞ্জ করে দেখাচ্ছি। তাহলে দেখো এই জায়গাটা সংকোচন ঘটেছে পদার্থের কণাগুলি, আবার এই জায়গাটা প্রসারণ ঘটেছে, আবার এটা সংকুচিত হচ্ছে, এটা প্রসারিত হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে পি তরঙ্গের সঙ্গে সমান্তরালে, এর সঙ্গে কিন্তু সমকোণে নয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে পি তরঙ্গ যে মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই মাধ্যমে যে সমস্ত কণাগুলো থাকে ওই তরঙ্গের সমান্তরালে সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আর আগেই বললাম যে এটা কিন্তু শব্দ তরঙ্গের অনুরূপ তরঙ্গ। আর এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য রয়েছে, এটাকে ঠেলা তরঙ্গ বা ধাক্কা তরঙ্গ বলে, কারণ এই তরঙ্গ এসে সরাসরি ভূত্বকে প্রথম ধাক্কা মারে, এই জন্য আরেকটি নাম পুশ তরঙ্গ। তো এইগুলো হচ্ছে পি তরঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই কটা বৈশিষ্ট্য জানলেই বা লিখলেই তোমাদের জন্য এনাফ পরীক্ষায়। তো আশা করছি আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা তোমাদের কাজে লেগেছে। এবার অতি সংক্ষেপে দেখিয়ে দিই কী করে তোমরা লিখবে। দেখো এইটুকু পড়াতেই একটা বিশাল লম্বা হয়ে গেল ক্লাসটা। পরের তরঙ্গগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। তো দেখো কী করে লিখবে, আমি সেটা তোমাদের জন্য শীট তৈরি করে রেখেছি তোমাদের। তাহলে একদম ভূমিকম্পের কেন্দ্র এখানে হেডিং করবে, করে তার নিচে লিখবে সংজ্ঞা। এখানে দেখো ছবি আমি দিয়ে দিয়েছি, ছবিটা দেবে, 3টে বৈশিষ্ট্য দিয়ে দেবে, 3টে দিলেই হবে, তার বেশি দরকার নেই। তবে তোমরা যদি বুঝতে পারো নিজে থেকে অনেকগুলো বৈশিষ্ট্য লিখতে পারবে। একইভাবে ভূমিকম্পের উপকেন্দ্র এখানে হেডিং করবে, তার সংজ্ঞা লিখবে, ছবি দেবে, বৈশিষ্ট্য দেবে। একইভাবে তরঙ্গগুলোর ক্ষেত্রেও হেডিং করবে, এখানে পি তরঙ্গ যেখানে ভূমিকম্পের কেন্দ্র দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে হেডিং করবে তোমরা পি তরঙ্গ, তার সংজ্ঞা লিখবে, পি তরঙ্গের ওই ছবিটা দিয়ে দেবে, দিয়ে এখানে 3টে বা 4টে বৈশিষ্ট্য লিখবে, তাহলেই চলবে। পরবর্তী ক্লাসে পরবর্তী তরঙ্গগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের ক্লাসটা খুব উপকারে লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে ক্লাসে পর্যন্তই, খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। টাটা।